পশ্চিমবঙ্গ থেকে পুশিন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে উদ্বেগের কিছু নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন, বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি ভালোই হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যারা এই চুক্তি নিয়ে সমালোচনা করছেন তাদের অন্যান্য দেশের সঙ্গে হওয়া চুক্তি পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। জানান, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। মন্ত্রী বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে সিদ্ধান্ত নেবে ভারত। তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। এছাড়া জুন মাসে বন্ধুদেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। এ সময় দুদেশের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিটি একটি ঐতিহাসিক বাস্তবতা যা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এই সরকারটা দেশের মানুষের নির্বাচিত সরকার। আমরা তো এই দেশের মানুষকে প্রতিনিধিত্ব করি, আর আমরা এই দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব। সেই জন্যই আমরা কমিটেড, এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আর স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হতে নির্বাচন শুরুর পর 10 মাস থেকে 1 বছর লাগবে বলে মনে করেন তিনি। আজ সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় উপজেলা পরিষদ বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সংবাদ সম্মেলনে দেশের যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা।
ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত 43,773 জন, অবশিষ্ট হজযাত্রী আছেন 34,543 জন। এটা একটা ছোট আপডেট। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 আসনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় স্বাস্থ্য ব্যয়ের 72% সরাসরি জনগণ বহন করে, ফলে অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ উল্লেখ করে ডাক্তার জুবাইদা বলেন, একটি সুস্থ, বেশি উৎপাদনশীল, আত্মনির্ভর ও সার্বভৌম দেশ গড়াই লক্ষ্য। এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথোলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও 50 শয্যা আইসিইউর উদ্বোধন করেন তিনি। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এই যুগান্তকারী, সময়োপযোগী এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সশস্ত্র বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে অধিবেশন শেষে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা বলেন, বিগত নির্বাচন এবং মাঠে দায়িত্ব পালনে সেনাবাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন ডিসিরা। জানান, সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে চায়, তাই আগামীতে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী, সেই পদক্ষেপও নেওয়া হচ্ছে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট আমলে মুক্তিযোদ্ধাদের তালিকায় যে অনিয়ম হচ্ছে তা তদন্ত করা হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন রাজনৈতিক প্রভাবমুক্ত এবং পেশাগতভাবে দক্ষ একটি সশস্ত্র বাহিনী গঠন করার জন্য যা যা করা দরকার তিনি তাই করার জন্য নির্দেশনা দিয়েছেন, এবং সেই লক্ষ্য পূরণে আমরা কখনো পতিত ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটব না। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, প্রতিরক্ষা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ কখনোই যেন পূর্বের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মতো দেশের স্বার্থবিরোধী অপেশাদার আচরণ না করেন, সে বিষয়ে সরকার সর্বদাই সচেষ্ট থাকবে। সরকার সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ এবং পরিচালনার ক্ষেত্রে কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক, অনিয়ন্ত্রিত ব্যক্তিগত স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পরিবেশ, কৃষি ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, এসব বিষয় সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চ এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবেশ বিষয়ক আইনগুলোর যথাযথ বাস্তবায়ন নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী বলেও জানান তিনি। আমেরিকার সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এই বাণিজ্য চুক্তিটা ঠিকমতো যেন বাস্তবায়ন হয়, এই বাণিজ্য চুক্তিতে কিন্তু নানা ধরনের ইস্যু আছে। সেখানে এনভায়রনমেন্টের ইস্যু আছে, এগ্রিকালচার ইস্যু আছে, তারপরে আপনার কৃষিপণ্য কেনার ইস্যু আছে, এরকম অনেকগুলো ইস্যু আছে। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলির সুষ্ঠু বাস্তবায়ন হয়। আমাদের এখানে যেটা আসছে সেটা হলো আমাদের এনভায়রনমেন্টের সামনে 2-1টা ইস্যু আছে, বাট এখানে আমাদের খাদ্য সচিব ছিল, আমাদের কৃষি সচিব ছিল, তো কীভাবে বাস্তবায়ন করবে এগুলি নিয়ে কথা হয়েছে।
শাপলা চত্বরে হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এখন পর্যন্ত 58 জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের 90% কাজ শেষ হয়েছে। প্রসিকিউশন 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার আশা করছে। পুরো তদন্তের কাজ শেষ হলে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকে এটার সাথে জড়িত থাকতে পারে। আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের প্রকৃত কৃষকদের যেন প্রধানমন্ত্রীর সহায়তার আওতায় নিয়ে আসা হয়, সেজন্য একটি নির্ভুল তালিকাকরণে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউসে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত 3 মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কর্মসূচি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এই নির্দেশনা প্রদান করেন তিনি। ত্রাণমন্ত্রী আরও বলেন, আগামী 3 মাস আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু আর্থিক ও খাদ্য সহায়তা দেব। এক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত, মাঝারি ক্ষতিগ্রস্ত ও স্বল্প ক্ষতিগ্রস্ত এই 3টি স্তরে তালিকা করতে হবে। তবে এসব তালিকা নিয়ে যাতে আলোচনা সমালোচনা না হয়। এ সময় তিনি সুনামগঞ্জকে বজ্রপাতের হাত থেকে রক্ষায় বজ্র নিরোধক স্থাপনার পরিকল্পনার কথাও জানান। সিলেট বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ উপস্থিত ছিলেন। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার চান্দিনা দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছিল বর্তমানে তা সব সীমা অতিক্রম করেছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন এবং অপরাধ কমাতে ভবিষ্যতে কী উদ্যোগ গ্রহণ করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতিত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং যিনি এই বিষয়ের দায়িত্বে রয়েছেন, আমার মনে হয় যে এই প্রশ্নটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করলে মনে হয় সদুত্তরটি পাওয়া যাবে। যে আসলে মানুষ তো বলছে এখন যে আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মানুষ আগের যেই ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল সকল সীমা অতিক্রম করেছে এই সময়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রী কী কী পদক্ষেপ নিচ্ছেন ক্রাইম রিডিউস করার ক্ষেত্রে, এবং উনি দায়িত্ব গ্রহণ করার পরে ক্রাইম না কমে কেন বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে যদি উনাকে প্রশ্ন করেন তাহলে সেই বিষয়ে উত্তর উনি যথাযথ দিতে পারবেন। চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে একটি নার্সিং হোমকে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জীবননগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ল্যাবের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে জীবননগর বাজারে অবস্থিত একটি নার্সিংহোমকে 30,000 টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে।
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের। চলতি বছর 8ই মে থেকে শুরু হওয়া পাকিস্তান সিরিজের 2 টেস্টই জাতীয় দলে আপাতত তার শেষ অ্যাসাইনমেন্ট। তবে এই দায়িত্ব শেষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তার। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগ এইচপির প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। আর এইচপির হেড কোচ ডেভিড হ্যাম্পকে দেয়া হবে অন্য দায়িত্ব। এদিকে চলতি বছরের জুনে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এইচপি দল। ওই সিরিজই এইচপিতে সালাউদ্দিনের প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানে সালাউদ্দিনের সঙ্গে কোচ হিসেবে আরও থাকবেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়ের। এইচপিতে যাওয়ার কারণ নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে সালাউদ্দিন জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে জাতীয় দলে ভালো পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখতে পারবেন তিনি। দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ 2026। তবে ভারত ও চীনের ফুটবল সমর্থকদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ। ভারতের সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতা এবং চীনে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এই দুই দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছেন। ভারতে বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পেতে যৌথভাবে প্রস্তাব দিয়েছে রিলায়েন্স ও ডিজনি। তাদের প্রস্তাবিত অঙ্ক প্রায় $2 কোটি, যা ফিফার প্রত্যাশার তুলনায় অনেক কম। ফলে এই দামে রাজি নয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রয়টার্সকে এমনটাই জানিয়েছে একাধিক সূত্র। অন্যদিকে সংশ্লিষ্ট আরও একটি সূত্র জানায়, জাপানের প্রতিষ্ঠান সনি বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা চালালেও শেষ পর্যন্ত ভারতের জন্য বিশ্বকাপ সম্প্রচার সত্ত্বে ফিফাকে কোনো প্রস্তাব না দেয়ায় সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে চীনের সঙ্গেও এখনও বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে ফিফার কোনো চূড়ান্ত চুক্তির ঘোষণা আসেনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে ফিফা জানায়, চীন ও ভারতের সঙ্গে সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে এই পর্যায়ে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করাই শ্রেয় বলে মনে করছে সংস্থাটি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পশ্চিমবঙ্গ থেকে পুশিন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে উদ্বেগের কিছু নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন, বললেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।